কতদূর কি হয়ে গেছিল? ফার্স্ট ফার্স্ট 20টার মতো কোশ্চেন। এই কোশ্চেন করে নিয়েছিলাম লাস্ট 24 নাম্বার থেকে শুরু করবো। চলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই 24 নাম্বার কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় এসেছে অনেকবার। তো চলো সলভ করো, চেষ্টা করো নিজে থেকে, তারপরে আমি বলছি। চেষ্টা করো, অ্যান্সার বের করো, চেষ্টা করো, সলভ করো। হ্যাঁ বলো। 64, 36, 22। হ্যাঁ, এইটা কি আসলে? ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন। নাম্বার অফ কয়েন কি? নাম্বার অফ কয়েন? না না, নাম্বার অফ কয়েনের কথা জিজ্ঞাসা করেছে। দেখো, যদি 64 টাকা হয় 1 টাকার কয়েন, ঠিক আছে, তাহলে 64টা কয়েন থাকবে, সেটা আমি মানছি। বাট 36 টাকার যদি 50 পয়সা হয়, তাহলে কত কয়েন থাকবে? 36 ইন্টু 2, তাই না? কয়েন তো থাকবে না, 1 টাকায় দুটো 50 পয়সা হয়, তাহলে কয়েন নিশ্চয়ই 36 টাকায় 36 ইন্টু 2 72টা 50 পয়সা থাকবে। আর 25-এর ক্ষেত্রে যদি এটা হয়, আমি জানি না এটা অ্যান্সার কিনা, যদি এরকম হয় টাকার ভাগটা, তাহলে 22, 22টা 22 টাকার মধ্যে 25 পয়সা কটা থাকবে? 22 টাকার মধ্যে এক এক টাকার মধ্যে 4টে 25 পয়সা থাকতে পারে, তো 22 টাকার মধ্যে তাহলে 22 ইন্টু 4 এরকম হবে। তো নাম্বার অফ কয়েনের কথা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, চলো আসি। 64, 72 আর 88 হচ্ছে। হ্যাঁ, তাহলে এটাই হবে 64, 36 দুগুণী 72, 88। হ্যাঁ, হতে পারে। তোমাকে জিজ্ঞাসা করবে না টোটাল কয়েন কত, তোমাকে এইভাবেই কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তো চলো শুরু করি তাহলে এই কোশ্চেনটা। কি বলেছে? এ ব্যাগ কন্টেইন 1 রুপি, 50 পয়সা, 25 পয়সা কয়েন ইন দ্য রেশিও 8:9:11। এখানে লিখে দিলাম 8:9:11। ঠিক আছে, তো if the total money in the bag is rupees 122, find the number of coin of each স্যার, type. আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? একটু আস্তে শোনা যাচ্ছে কি, না শোনাই যাচ্ছে না? হ্যাঁ, খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। ওকে। দেখো, এখানে যে কোশ্চেনটা বলেছে, এ ব্যাগ কন্টেইন 1 রুপি, 50 পয়সা, 50p, 25p কয়েন, দ্য রেশিও 8:9:1। তাহলে এখানে কিসের রেশিও বলেছে? এ ব্যাগ কন্টেইন এত কয়েন ইন দ্য রেশিও, মানে এটা কয়েনের রেশিও বলেছে, কয়েন তাদের রেশিও বলেছে 8:9:11, তাই না? তাহলে আমি ফার্স্টে লিখে দিই রুপিস 1। তো আমি রুপিস 1 লিখলাম, এখানে 50p, এখানে 25p। ঠিক আছে, তো এদের রেশিও কি বলেছে? এদের রেশিও বলেছে 8:9:11। এটা কিসের রেশিও বলেছে? এটা নাম্বার রেশিও বলেছে।
নাম্বার রেশিও। ঠিক আছে, তো নাম্বার রেশিও বলেছে 8:9:11। ওকে, এবার এখানে আমাকে ভ্যালু রেশিও বের করতে হবে। কেন ভ্যালু রেশিও বের করব? ভ্যালু রেশিও এই কারণেই বের করব, কারণ যদি এখানে 122 টাকার জায়গায় আমাকে যদি বলতো যে এখানে এখানে টোটাল যতটা হলো ধরে নাও 200টা কয়েন আছে, যদি 200টা কয়েন আছে বলতো, তাহলে নাম্বার রেশিও থেকে আমি বের করে নিতাম, এটা ইকুয়াল টু ভ্যালু বের করতাম, এটা ইকুয়াল টু কয়েন বের করতাম, কত গুণ হচ্ছে এইভাবে প্রত্যেকটা এত কয়েন আছে বলতো। বাট এখানে কয়েনের রেশিও বলেনি, মানে কয়েন রেশিও বলেছে, এখানে টোটাল কয়েন বলেনি, এখানে বলেছে টোটাল টাকা আছে 122 টাকা। তাহলে আমাকে যেটা করতে হবে, এই কয়েন থেকে আমাকে একটা ভ্যালু রেশিও বের করতে হবে। ভ্যালু রেশিও মানে কার কত মূল্য আছে। যেরকম 8টা কয়েন যদি থাকে অ্যাপ্রক্স, 8টা কয়েন যদি 1 টাকার থাকে, তাহলে তার ভ্যালু রেশিও কত হয়? তার ভ্যালু রেশিও হয় 8:1, তাই না? রেশিওতে আনছি। আচ্ছা, 9টা কয়েন যদি আচ্ছা এখানে একটা কাজ করো, যেহেতু এটা পি পয়সাতে আছে, এখানে তাহলে 100p লিখে দাও, তাহলে একটু সুবিধা হবে ক্যালকুলেশন করতে। তাহলে এই জায়গাটাতে আমি বলতেই পারি যে তার ভ্যালু রেশিও হবে 8 × 100 পয়সা, তাই তো? এখানে তার ভ্যালু রেশিও হবে 9 × 50p, এখানে তার ভ্যালু রেশিও হবে 11 × 25p। তাহলে এবার যদি তুমি এটা রেশিও গুলো কাটো, তাহলে তুমি বুঝতে পারবে 25 দিয়ে যদি কাটা হয় 25 1 25 দুগুণে 50, 4 25 100, আর কাটছে না, তাহলে এটার রেশিও হয়ে গেল 8 দুগুণে 16, 4 32 ইস্টু 9 দুগুণে 18 ইস্টু 11 দুগুণে 22, এই 11 কে 11, তাই তো? তাহলে এটা কি রেশিও হলো? এটা হলো তোমার ভ্যালু রেশিও, এটা ভ্যালু রেশিও হলো। তার মানে এটার ইকুয়াল টু যে ভ্যালুটা আসছে, মানে 8 আর 2 10, 11 1 আয়তক্ষেত্র 1 3 4 5 6 61, এই ইউনিট 61 ইউনিট ইকুয়াল টু আমি বলতে পারি 122 রুপিস। এবং তাহলে আমাকে বলতে পারি এটা ইন্টু 2 করে চলে আসছে। তো ইন্টু 2 মানে এখানে প্রত্যেকটা ইন্টু 2 করে আসছে, এটাও ইন্টু 2, এটাও ইন্টু 2, এটাও ইন্টু 2, তাহলে আসছে 64 36 22। তাহলে এখানে কি হলো দেখো, এখানে এখানে যেটা হয়েছে যে এই জায়গাটায় যেটা দিলাম সেটা কিসে বেরোলো? টাকাতে বেরোলো। তাহলে এটাও কত? রুপিস 64, রুপিস 36, রুপিস 22, তাই তো? তাহলে এবার বেরোলো যে টোটাল মানি আছে ব্যাগে 122 টাকা। এই 122 টাকায় 1 টাকার কয়েন কটা আছে? 64 টাকা আছে। 50 পয়সার কয়েন কটা আছে? না 36 টাকার আছে। আর 25 পয়সা কত আছে? 22 টাকার আছে। তো ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন অফ ইচ টাইপ। দেখো, এত টাকা 164 টাকায় 1 টাকার কয়েন আছে, তাহলে কটা কয়েন থাকবে? 164টা কয়েন থাকবে, হ্যাঁ। তাহলে এবার যদি আমি নাম্বারে যাই, এবার যদি নাম্বারে যাই, তাহলে 164 ইন্টু 1, আর এখানে 36 টাকা, 1 টাকায় আমার 50 পয়সা দুটো পাওয়া যায়। তো 36 টাকায় দুটো ইন্টু 2 করলে এতটা এতটা 50 পয়সা পাওয়া যাবে। 22 টাকা, 1 টাকা 4টা 50 পয়সা পাওয়া যায়, তাহলে 22 ইন্টু 4 করে আমার কাছে যেটা হোক অ্যান্সার আমি পাওয়া যাবে। তাহলে এটা অ্যান্সার কত কত পাওয়া হলো? এখানে 64ই আসছে, এখানে আসছে 72, আর এখানে আসবে 88। এটাই অ্যান্সার। নাম্বার, এগুলো সব নাম্বার। ঠিক আছে, বোঝা গেছে কোশ্চেনটা? চলো পরের কোশ্চেনে আসি। স্যার শেষের ওই গুণটা কেন করলেন ওটা আরেকবার বলে দিন। গুণটা নর্মাল হিসাব না, এখানে এটা ভ্যালু রেশিও। ভ্যালু রেশিও মানে এখান থেকে এটা টাকা বেরোবে, মানি মানি মানে এখানে তুমি রুপিসে বেরোবে টোটাল মানি। তো এটার মানি রেশিও বলতে পারো, ভ্যালু রেশিওর জায়গায় মানি রেশিও বলতে পারো। মানি রেশিও বেরোলো 32:8:11। তো মানি রেশিও যদি 32:8:11 বেরোয়,
আর টোটাল মানি, তাহলে টোটাল মানি হচ্ছে 1161 ইউনিট, আর টোটাল মানি হচ্ছে 122 টাকা, তাহলে 61 ইউনিট ইকুয়াল টু 122 টাকা, তাহলে পার ইউনিট ইকুয়াল টু 2 টাকা করে আসছে, তাই না? এই জন্যই করলাম 61 ইকুয়াল টু, প্রত্যেক ক্ষেত্রে তো তাই করে যাচ্ছি। রেশিওটা দেখো না, রেশিওটা আমি এখানে নাম্বার রেশিও থেকে বের করতে পারবো না, নাম্বার রেশিও আমি জানি না, আমি এখানে টোটাল ভ্যালু রেশিও বের করে সেখানে টাকা থেকে বের করে নিলাম। এবার এইখানে যে বেরোলো এটা টাকাতে বেরোলো, 64 টাকা বেরোলো, 36 টাকা বেরোলো। এবার সেখান থেকে আমাকে সংখ্যাতে পরিবর্তন করতে হবে, তো সংখ্যাতে পরিবর্তন করতে হবে, তার জন্য আমাকে সংখ্যাতে এক এক টাকায় কত কি আছে সেটা আমি করে নিলাম। পরে কোশ্চেনে করে দেখি। স্যার 144। 144, হ্যাঁ। A bag contained rupees 216 in form of 1 rupee, 50%, 25% the coin ratio, coin in the ratio, coin ratio মানে নাম্বার রেশিও, তাহলে আমি এখানে দেখে নেবো কি রুপিস 1 50p 25p, তো পয়সাতে এটা নিয়ে চলে আসো, 100 পয়সা নিয়ে আসো, তাহলে অসুবিধা কিছু হবে না। তো এখানে দেখো নাম্বার রেশিও বলা দেওয়া আছে, নাম্বার নাম্বার রেশিও, নাম্বার রেশিও কি কি দেওয়া আছে, 2:3:4। আচ্ছা, ভ্যালু রেশিও কি হবে, ভ্যালু রেশিও হবে, ভ্যালু রেশিও, ভ্যালু রেশিও হওয়ার কথা হচ্ছে দুটো কয়েন আছে, দুটো কয়েন 1 টাকার 100 পয়সা যদি আমি হিসাব করি ভ্যালু রেশিওর ক্ষেত্রে, তাহলে 2 ইন্টু 100, পি আর লেখার দরকার নেই, প্রত্যেকটা ক্ষেত্রে কেটেই যাবে, 3 ইন্টু 50, ঠিক আছে, আর এখানে 4 ইন্টু 25, তাহলে 25 দিয়ে যদি কাটা হয় তাহলে এখানে আসছে 1, এখানে 2, এখানে 4, তাহলে আর আর কাটছে, আরও কাটবে, এখানে 2 2, এখানে কেটে 2 আসলো, তাহলে বেসিক্যালি আসলো 4:3:2, এবং এই রেশিওটার যোগফল কত আসছে, এই রেশিওটার যোগফল 739, 9 ইউনিট, 9 ইউনিট ইকুয়াল টু কত আসবে, এখানে কত টাকা বলেছে 216 টাকা, তাহলে রুপিস 216, তাহলে 9 দিয়ে যদি করো তাহলে কত আসবে, 9 দুগুনি 18 ইন্টু 2, 18 আসছে, আর এখানে তোমার 36, 4 নং 36, 24, তাহলে প্রত্যেকে 24 করে ইন্টু হয়ে যাবে, কারণ প্রত্যেকে 24 টাকা করে, এটা রুপিস 24 আসছে, তাই না? তাহলে রুপিস 24, তাহলে ইন্টু 24 ইন্টু 24 ইন্টু 24, ঠিক আছে। এবার আমার কি চেয়েছে, এটা আমার ভ্যালু রেশিও পেয়ে যাবো, ভ্যালু রেশিও মানে এটা আমি ভ্যালুতে পেয়ে যাবো একদম। 24 4-এ হচ্ছে কত, 96, 24 3-এ 72, আর 24 দুগুণে 48। এবার আমার চেয়েছে যে নাম্বার অফ কয়েন, নাম্বার অফ 50 পয়সা কয়েন, নাম্বার অফ 50 পয়সা বলতে 72, এগুলো সব টাকাতে আসছে, এগুলো সব টাকাতে আসছে। এবার নাম্বারে যেতে হবে, তাহলে নাম্বার যদি যেতে হয় তাহলে এত টাকায় 50 পয়সা কটা পাবো, তাহলে 1 টাকায় 50 পয়সা পাওয়া যায় দুটো, তাহলে এত টাকায় পাবো হচ্ছে 72 ইন্টু 2 ইকুয়াল টু 144, এত পিস বা এতটা কয়েন আমি পাচ্ছি, 144 কয়েন হচ্ছে 50 পয়সার কয়েন কত পাচ্ছি, 144 টা, খুব সহজেই আমি বের করতে পারবো, ঠিক আছে। পরে কোশ্চেন বের করো তো এটা। দুশো। 200 আসছে, তো দেখো এখানে কোশ্চেন অনুযায়ী যদি আমি যাই যে ব্যাগ কন্টেইন রুপিস 20, তাহলে রুপিস 20, রুপিস 10, আর রুপিস 5, এই তিনটে নোট আছে, তিনটে নোটের
ব্যাগের মধ্যে কন্টেন্ট রোট ইন দ্য রেশিও, তারপর এটা নাম্বার রেশিও করে দিয়েছে, নাম্বার রেশিও বলে দিয়েছে। নাম্বার রেশিও কত বলে দিয়েছে? 1:2:4। ঠিক আছে। আচ্ছা, ইফ দেয়ার টোটাল ভ্যালু, তাহলে ভ্যালু রেশিও বের করতে হবে। তাহলে ভ্যালু রেশিও কি বের করব? ভ্যালু রেশিও বের করব হচ্ছে এই যে 1 টাকা 20 টাকা একটা নোট আছে, তাহলে কত টাকা হবে টোটাল? টোটাল হচ্ছে 1 ইন্টু 20। দুটো 10 টাকার নোট আছে, তাহলে 2 ইন্টু 10। আর চারটে 5 টাকার নোট আছে, তাহলে 4 ইন্টু 5। তাহলে সব ক্ষেত্রেই তো 20 20 20 আসছে, তাই না? এখানে 20 আসছে, এখানেও 20 আসছে, এখানেও 20 আসছে, তার মানে 1:1:1। তাহলে এবার 1:1:1 যদি হয়, তাহলে এখানে 3 ইউনিট ইকুয়াল টু 3000 রুপিস। তাহলে টোটাল 1000 করে আসছে, তাই না? তো দ্য নাম্বার অফ 5 রুপিস নোট, তো 5 টাকার নোট কতগুলো আছে? তো 1 ইউনিট মানে এখানেও 1000। আচ্ছা, তো 1000 টাকা মানে এটা ভ্যালু রেশিও টোটাল, তাহলে এখানে কত হচ্ছে? মানি হচ্ছে টোটাল 1000 টাকা। তো 1000 টাকা এবার আমি 5 টাকার 1000 টাকায় 5 টাকার নোট কটা পাবো? 1000 টাকার 5 টাকার কয়েন বা নোট আছে ধরে রাখো, 1000 টাকার 5 টাকার নোট আছে, তাহলে টোটাল 5 টাকার নোট কতগুলো হবে? না 1000 বাই 5, 5 20 100 200, এতটা। যদি এগুলো বের করি, তাহলে এখানেও তো ইন্টু 1000 হচ্ছে, তাহলে এখানেও রুপিস 1000 আসছে। তাহলে এইখানে তোমাকে 1000 কে কত দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে 100টা পেতাম। আর এখানে কি হবে? এখানেও 1000 আসবে, তাহলে 1000 রুপিস 1000। এইখানে তোমাকে যদি এটা 1000 কে তোমাকে বের করতে হচ্ছে 20 দিয়ে ভাগ করতে হবে। তো 20 দিয়ে মানে 50টা, তাই তো? 00 কাটলো 50টা। তাহলে এখানে বিভিন্ন ভাবে পাচ্ছি। তো 5 টাকার নোট কটা পাবো? 200টা। তাহলে আশা করি যে দেখো এখানে দুরকম, এখানে একটা কোশ্চেন পাওয়া গেল না। বেসিক্যালি এই কোশ্চেনটা বারবার ঘুরে ফিরে আসে। উল্টোটাও দিতে পারতো, যে তোমাকে ভ্যালু রেশিও দিতে পারতো, নাম্বার রেশিওতে যেতে হতে পারে। তো তোমাকে জাস্ট দেখতে হবে, যদি ভ্যালু রেশিও দিত, হ্যাঁ, যদি ধরো এখানে ভ্যালু রেশিও দিত, নাম্বার রেশিওতে যেতে হতো, তাহলে তোমাকে যোগ ভাগ গুণ বা ভাগ যেটা হয়, তোমাকে ওই ধরে দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। নাম্বার রেশিও যেরকম একটা নোটে 20 টাকা আছে, এবার ভ্যালু রেশিও করতে গেলে 20 টাকার মধ্যে একটা 20 টাকার নোট আছে, তাহলে একটা হবে। 20 টাকার মধ্যে দুটো 10 টাকার নোট আছে, তাহলে দুটো হবে। 20 টাকার মধ্যে যেরকম এইভাবে যে ভাগ করে দিলাম, ঠিক আছে? এগুলো রেশিও করলেই তোমার এটা ভ্যালু রেশিও হয়ে যাবে। তো এইভাবেই তোমাকে করতে হবে। এই টাইপের কোশ্চেন একটা কিন্তু আসবেই, ঠিক আছে? ওই 3টে কোশ্চেন দেখালাম, তার মধ্যে একটা কোশ্চেন আসবে। করে দেখি এই কোশ্চেন।
এখানে এখানে যেরকম দেয়ার আর টোটাল 100 কয়েনই বলে দিয়েছে, কনসিস্টিং 100 কয়েন বলেই দিয়েছে না, টোটাল 100 কয়েন, এবং কনসিস্টিং 20 পয়সা, 50 পয়সা আর 1 রুপিস ইন দ্য রেশিও 7:8:5। তো এখানে তোমার নাম্বার রেশিওই বলেছে, তাই না? 20p, 50p আর রুপিস 1, তাহলে এখানে নাম্বার রেশিওই বলেছে। তো নাম্বার রেশিও কত হচ্ছে? 7:8:5, এটা নাম্বার রেশিও। তো এবার নাম্বার রেশিওতে এই কথাটা বলেছে, তাহলে এবার তুমি নাম্বার রেশিও যদি যোগ করো তাহলে এখানে আসছে 20 ইউনিট ইকুয়াল টু কত আছে? 100 কয়েন। তাহলে ইন্টু 5 করি, তাহলে ইন্টু 5 35, 40, 25, তাই তো? তাহলে এতগুলো কয়েন তোমার কাছে আছে। তো হোয়াট ইজ দ্য নাম্বার অফ কয়েন অফ 50 পয়সা if the difference between the amount yield by 20 পয়সা and 1 rupees coin is 80? আচ্ছা, 20 আর 1 rupees coin। আচ্ছা, তো এখানে একটা দেখো অ্যামাউন্টের কথা বলেছে না, অ্যামাউন্ট মানে তাহলে এখানে ভ্যালু রেশিওর কথা বলেছে। তো 20 পয়সা আর 1 রুপিস কয়েনের ভ্যালু বলেছে 18। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। এখানে যদি একটু দেখো তাহলে 35, এটা কয়েন আছে, এটা কয়েন, এগুলো সব কয়েন। তাহলে এটা যদি আমি ভ্যালু রেশিও যাই, ভ্যালুতে যদি বের করতে চাই, তাহলে 35টা কয়েন 20 পয়সার আছে। আমি যদি সবগুলো এখানে একটা 100 পয়সা হিসেবে ট্রিট করি, পরে আমি টাকাতে কনভার্ট করছি। তো এখানে যদি সবগুলো পয়সাতে, তাহলে 35 ইন্টু 20 পয়সা, তাহলে 35 ইন্টু 20, এখানে হচ্ছে 40 ইন্টু 50, আর এখানে হচ্ছে 100 ইন্টু 25, তাই তো? এগুলো সব পিতে আছে, পয়সাতে আছে, আমি রুপিসে কনভার্ট করছি। এটা রেশিওতে ফেলে নিয়ে, কিন্তু রেশিও দরকার নেই, আমার তো ভ্যালু বেরিয়ে গেছে। তো এইখানে 35 ইন্টু 2 মানে 7, 700p, তার মানে রুপিস 7, তাই তো? আর 4 5 20, তার মানে রুপিস 20, তাই তো? রুপিস 20। আর এখানে যেরকম হয়ে আছে 2500 পি, তার মানে এইখানে রুপিস যত হচ্ছে, এখানে রুপিস হচ্ছে কত? 25। তো 25 আর 7, এদের ডিফারেন্স কত আছে? 25 এর সাথে 25 থেকে 7 বিয়োগ করলে তো 18ই আসছে রুপিস। এটা তো জাস্ট বলেই দিয়েছে, মানে এটা যদি নাও বের করতে, তখন বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ কয়েন অফ 50 পয়সা। 50 পয়সার কয়েন কত? নাম্বার অফ কয়েন কতগুলো আছে? 40 কয়েন। If the difference between the amount yield by 20 পয়সা আর 1 rupees coin is 18, হ্যাঁ 18ই তো আছে। তাহলে তো এখানে অবভিয়াসলি, আর তারপরে কেন হবে না? 40 পয়সার কয়েন তো বলেই দিয়েছে 100টা কয়েন আছে টোটাল। তাহলে 50 পয়সার কয়েন কটা হবে? টোটাল কয়েন 40টা কয়েন, এটাই আনসার। সোজা কোশ্চেন ছিল।
জাস্ট একটু কনফিউজ করে দিয়ে যে পরের পার্টটা দিয়ে, আর কিছুই না। পরে কোশ্চেন করে দেখি কোশ্চেন। স্যার একটা কথা বলছি যে 160 পয়সায় 1 টাকা হয় না 100 পয়সায় 1 টাকা হয়? 100 পয়সায় হবে। 60 পয়সার এটা তো রুপিস ওয়ান। 60 পয়সার ব্যাপারটা তো অন্য হয়ে গেল না। 60 পয়সা তো ওটা ওটা তুমি, যেটা আমি বুঝতে পেরেছি তোমার ওটা 60 মিনিটে 1 ঘন্টা হয়। ঠিক আছে? ওটা তুমি গুলিয়ে ফেলেছো। 60 মিনিটে 1 আওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 100 পয়সা, না? 100 পয়সা একটা। করো এই কোশ্চেনটা করো দেখি কি হয়। এ বি সি ডি কিন্তু এখানে বলে দিয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ schools respectively. So there are the students in 4 school total. তো 2:5 হবে? 2:5 মানে A:D দেখছি ভ্যালু। আচ্ছা এখানে কিছু জিজ্ঞেস ভ্যালু বের করেছে না রেশিও বলেছে? আচ্ছা, ফাইন্ড দ্য রেশিও অফ নাম্বার স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার এটা 2:5 নেই অ্যান্সার, ঠিক। আচ্ছা কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, তারপরে বলেছে ইন দ্য হাফ অফ দ্য ফার্স্ট। আচ্ছা হাফ অফ দ্য ফার্স্ট মানে এ হচ্ছে ফার্স্ট স্কুল, তাই না? ইনটু হাফ, টু থার্ড 5:8 হবে? কত? 5:8? না 5:8 ও নাই। A:D 5:8 নয়। আচ্ছা দেখো, এ ইনটু হাফ, হাফ অফ দ্য ফার্স্ট, টু থার্ড অফ 16:5 হবে? 16:5 এটাও না। এখানে 5:8 আছে, এই 8:5 আছে। H2D। আচ্ছা চলো দেখি, if half of the first এর half equal to two third of the second equal to two third মানে b into two third equal to three fourth of the third, three fourth into c একই ব্যাপার, and four fifth of the fourth, তো four fifth into d, তাই তো? এটা একটা রেশিওতে আসছে।
তো এখানে যদি প্রত্যেকটা রেশিওটা তোমরা মেনটেন করো, মানে এইখান থেকে কি রেশিও বেরোচ্ছে, এটা এদিকে চলে যাবে, বিটা নিচে চলে আসলো, তার মানে আমি এখানে বলতে পারি a বাই বি ইকুয়াল টু 4/3। ওকে, আচ্ছা এটা গেল a বাই বি। বি আর সি থেকে কি বেরোচ্ছে, বি বাই সি ইকুয়াল টু 2 নিচে চলে আসবে, 3, তারপর 3 3 9:8। ওকে, সি আর ডি থেকে কি বেরোচ্ছে, সি বাই ডি ইকুয়াল টু 4 উপরে গেল, 3 5 4 4 4 16, 16/15। ঠিক আছে, এবার দেখো আমার কাছে চেয়েছে এটার ফার্স্টেরটা, এটা লাস্টেরটা, এ ইস টু ডি, তাই না, এ ইস টু ডি চেয়েছে। তাহলে আমি এরকম টাইপের কোশ্চেনটা করিয়েছিলাম, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি করব হচ্ছে গুণ করে দাও, এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি ইকুয়াল, প্রথম লাইনটা থেকেই তো বেরিয়ে তো। হ্যাঁ হ্যাঁ সেটা থেকেও তো হতো, হ্যাঁ সেটাও ঠিক, এটা এটা করলেও তো আমার হয়ে যেত, এ ইন্টু 1/2 যেহেতু ইকুয়াল টু দিয়েছে, ঠিক আছে, এটা রেশিওতে দিলে করতাম 4/5 ইন্টু ডি, তাহলে এখান থেকে আমি এ বাই ডি বের করে দিতে পারতাম, এ বাই ডি ইকুয়াল টু 8/5, 8:5, হ্যাঁ ঠিক, এটা আছে। তো 5/8 কেন করলে, 5:8 কেন করলে, তাহলে এটা হাফ ইজ ইকুয়াল টু 2/3 ইজ ইকুয়াল টু 3/4 ইজ ইকুয়াল টু 4/5 হ্যাঁ, ইজ টু করেছি ওটা আর কি। আচ্ছা সে এইখান থেকেও h2 করে দিলে হবে না, ঠিক আছে, ওইটা হাফ ইকুয়াল টু এই, না ওইভাবে হবে না, তো এই রেশিওতেই মেনটেন করতে হবে, যেহেতু ইকুয়াল টু বলেছে, কারণ কি অফ দ্য সেম নাম্বার অফ স্টুডেন্ট, হ্যাঁ সেম নাম্বার বলেছে মানে এরা সব ইকুয়াল। আচ্ছা এটা করেছিলাম তো এটাই করে দিই, যদি আমি এটা অবশ্য লং লিখে আছে ওটাই ভালো হতো, মানে এরকম একটা করিয়েছিলাম তো ওই জন্য রিলেট করতে পারবে, তার জন্য এটা দেখালো, তারপর তুমি মিসমিস করো। তাহলে এখানেও বি আর বি কেটে এ ইস টু ডি ইকুয়াল টু 4 2 8, 8:5, এখানেও অ্যান্সার দিয়ে যাচ্ছে, এটাও অ্যান্সার দিয়ে। আচ্ছা এখানে তাহলে তো এইটার কাজ দিল না, কিন্তু এখানে দরকারও নেই, আমাকে তো রেশিও চেয়েছে, রেশিও যখন চেয়েছে আমার ভ্যালু দরকার পড়লো না, ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যান্সার। চলো পরের কোশ্চেন যাই। এবার আসছি, এতক্ষণ রেশিও চলছিল, এবার আসবো প্রপোর্শন। ঠিক আছে, তো প্রপোর্শনকে বাংলায় আমরা সমানুপাতিক হিসাবে চিনি, সমানুপাতিক, প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, ঠিক আছে, এটাকে সমানুপাতি হিসাবে চিনি। যেরকম ধরো আমরা করেছি অঙ্ক, যেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে ধরো এটা এ থাকলো সমানুপাতি, বি থাকলো সি ইস টু ডি, এটা একে অপরের সমানুপাতি, কন্টিনিউ প্রপোর্শন বলা হচ্ছে। যদি এইরকম কন্টিনিউ প্রপোর্শন থাকে, এটা যদি কন্টিনিউ প্রপোর্শন থাকে, তো কন্টিনিউ প্রপোর্শনের মধ্যে থাকলে সেটা আমি বলতে পারি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। ঠিক আছে, এবার এখানে অনেক সময় একটা খুব উল্লেখযোগ্য কথা থাকবে, ধরো তিনটে ভ্যালু তোমার দেওয়া থাকলো, ঠিক আছে, এখানে যেরকম ধরে নাম a is to b, b is to c, এখানে b টা ডবল কমন আছে, এইটাকে বলা হয় থার্ড প্রপোর্শন, অথবা এটাকে বলা হয় মিন প্রপোর্শন। ঠিক আছে, এই যে মাঝখানেটা সেকেন্ড প্রপোর্শন, তো এই জায়গাটাকে আমরা b এর ভ্যালু যদি বের করতে হয়, অতএব b, এই দুটো গুণ হয়ে যাবে, তাই না, মাঝখানে দুটো গুণ হয়ে যাচ্ছে, তো এটা b আর c গুণ হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো যদি গুণ হয়ে যায়, b স্কয়ার ইকুয়াল টু ac, b স্কয়ার ইকুয়াল টু ac, তাহলে b ইকুয়াল টু রুট ওভার ac, তাহলে এখানে b ইকুয়াল টু, এখানে হয়ে গেল মিন প্রপোর্শন, এটা আসে মিন প্রপোর্শন বের করতে বলে দুটো সংখ্যা, তো দুটো সংখ্যার মিন প্রপোর্শন বের করতে গেলে এইভাবে, মিন মানে অ্যাভারেজ আর কি।
ঠিক আছে? থার্ড প্রপোর্শন যদি বলে থার্ড প্রপোর্শন, এটা তো দেখো এটা তো ফার্স্ট প্রপোর্শন, আমি এখানে একটু জিনিস বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এটা ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবার ধরো তোমাকে তিনটে সংখ্যা দিল আর বললো মিন প্রপোর্শন বের করতে, তাহলে মাঝের সংখ্যাটাকে ডবল বার তোমাকে, এটা যেরকম এ বি সি, এ বি আর সি তিনটে আছে, তো তিনটে সংখ্যার মধ্যে মিন প্রপোর্শন বের করতে বলছে, তো মিন প্রপোর্শন বের করতে গেলে মাঝখানে বিটাকে ডবল করে নিয়ে, হ্যাঁ, মিন প্রপোর্শন। চলো কোশ্চেন করি, কোশ্চেন করতে করতে আস্তে আস্তে ক্লিয়ার হবে। ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য ফার্স্ট, সেকেন্ড এন্ড ফোর্থ টার্ম বলে দিয়েছে। ফার্স্ট, সেকেন্ড আর ফোর্থ টার্ম অফ এ প্রপোর্শন, তাহলে কি বলেছে 5:15, এখানে কিছু নেই, এটা থার্ড। ফোর্থ বলেছে 90, তাহলে ফাইন্ড দ্য থার্ড টার্ম, তাহলে এখানে তুমি x ধরে নাও এবং এটাকে কি করতে হয় 5/15 ইকুয়াল টু x/90, তাহলে x এর ভ্যালু কত হবে, x ইকুয়াল টু 5 ইন্টু 90/15, তাহলে কত আসছে 6×15, 6×15, তাহলে এটা হচ্ছে 30, তাহলে থার্ড টার্ম কত হবে 30। ঠিক আছে, তাহলে এইখানে তুমি বুঝতে পারলে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থের একটা ব্যাপার আছে। চলো পরের কোশ্চেনে যাই, করে দেখি এই কোশ্চেনটি। হ্যাঁ 30 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো দ্য রেশিও অফ দ্য লেন্থ টু উইথ অফ এ রেক্টাঙ্গেল, তো রেক্টাঙ্গেলের কি হয়, রেক্টাঙ্গেলের এটা লেন্থ, এটা লেন্থ, এটা উইথ, এটা উইথ, তাই তো। রেক্টাঙ্গেল sheet of a paper 5:3, তাহলে লেন্থ sheet of a paper 5:3, if the width of the sheet is 18 সেন্টিমিটার। দেখো প্রথমে লেন্থ দিয়েছে, তারপরে উইথ দিয়েছে, আর সেটা বলেছে 5:3, তাহলে 5:3, হ্যাঁ, এটা লেন্থ, এটা উইথ, তাই তো। এবার বলেছে if the width of the sheet is 18 সেন্টিমিটার find the length, ঠিক আছে। তাহলে এটা রেশিও ধরে করা যায়, প্রপোর্শন হিসেবে বলেছে, তাহলে আমি সেভাবে করে নিচ্ছি। তাহলে লেন্থ উইথ যদি 18 সেন্টিমিটার হয়, তাহলে লেন্থ কত, তাই তো। তাহলে তুমি এখান থেকে 5/3 ইকুয়াল টু x/18 বের করে তুমি এখান থেকে x ইকুয়াল টু 5 ইন্টু 18/3, 30 সেন্টিমিটার বের করে নিতে পারো। অথবা তুমি দেখো এটাকে আবার প্রপোর্শন হিসেবে আমরা রেশিও হিসেবে করে থাকি না, খুব সহজে লেন্থ আর উইথ বলে দিয়েছে ইন দ্য রেশিও 5:3। যদি উইথ হচ্ছে 18 সেন্টিমিটার, তাহলে একই হচ্ছে 3 কে কত দিয়ে গুণ করছি, ইন্টু 6 দিয়ে গুণ করছি, তাহলে লেন্থ কত হবে, তাহলে 5 কে ইন্টু 6 দিয়ে গুণ করো, 5 30 সেন্টিমিটার, কারণ এদের রেশিও সেম থাকতে হবে, ঠিক আছে, যেটা ইচ্ছে। তাহলে প্রপোর্শনের কথাটা এখানে উল্লেখ করা নেই, তো এটা তুমি এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, যেটা ইচ্ছে। চলো পরে করছি, এটা বের করো। 144, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা জানি যে 81 প্রপোর্শন কথা উল্লেখ করেছে, ইন প্রপোর্শন মানে 81 is to x is to 256, তাহলে এখান থেকে আমি বলতে পারি মাঝখানেটা কি হয়, মানে 81/x equal to x/256, এটাকে আমরা এইভাবে লিখবো না, তাহলে মাঝখানের সংখ্যাটা গুণ করে দেবো, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 81, তার মানে এই দুটো গুণ আর এই দুটো গুণ, ঠিক আছে। অত তাড়াতাড়ি করতে গেলে এইভাবে ভাবতে হবে, মাঝখানে দুটো গুণ মানে এই দুটো গুণ হয়ে তো x স্কয়ারই হয় না, equal to 81 into 256, তাহলে x equal to root over 81 into 256, তাহলে 81 কত স্কয়ার, 9 স্কয়ার, তার মানে এখান থেকে 9 বেরোলো, আর এখানে কত 256 কার 16, 9 into 16 কত হয়, 9 into 40 হবে, এটা 12 হলো 144, হ্যাঁ 144, তাহলে x এর ভ্যালু কত হলো 144, এটা
করো। স্যার 40 হবে? হ্যাঁ 40 হচ্ছে। এখানে জাস্ট বোঝার ব্যাপার আছে, প্রপোর্শন কথাটা উল্লেখ আছে দেখে নাও। দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ men and women in the office is 5:7, ঠিক আছে। if the number of women working in the office 56, তো খুব সহজ না, 5:7, 5 প্রথমে হচ্ছে men, তারপরে women রেখেছে, তাহলে women working in the office 56, তাহলে এখানে 56 আছে, 7 8 56 ইনটু 8, তাহলে 5 8 40, এভাবে করে দাও, প্রপোর্শন করে দাও, তাহলে অ্যান্সার 40। পরে কোশ্চেন, পরে দেখি কোশ্চেনটা, এটা একই রকম প্রপোর্শন কনসেপ্টটা হচ্ছে এই রেশিওই বারবার থাকবে, যেরকম the age of চাঁদনি আর রাধিকা আর the ratio, হ্যাঁ সি ইজ টু, হ্যাঁ প্রপোর্শন কথাটাতেই আমি জাস্ট আজকে একটু উল্লেখ করছি, কারণ এই প্রপোর্শন ফার্স্ট সেকেন্ড থার্ড একটা ছোট্ট কোশ্চেন চলে আসে, কনসেপ্টটা না থাকলে হয়তো ভুলে যাওয়া থাকে। তো এই রেশিওটা সি ইজ টু আর হচ্ছে 5:3, আর চাঁদনি হচ্ছে এজ হচ্ছে তোমার 20 ইয়ার্স, তাহলে এখানে কত হচ্ছে ইন্টু 4, এটা ইন্টু 4, সোজা 12 অ্যান্সার। তাহলে এখানে এখানে 11 লিখে দাও, এটা কেটে দিলাম, করো সহজ হয়ে যাবে। ওয়ান 1647 আর 3660। আচ্ছা এখানে বলেছে নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল, তাহলে 9 ইন্টু 185, তাই তো, তাহলে 5 নং 45, 5 কত বললে 18 1647। 7 আসছে লাস্টে, একটু দেখো তো, কারণ এখানে 2035 আছে, 2035 যদি থাকে 11 দিয়ে যদি কাটি, কারণ এখানে গার্লস বলেছে তো, তাহলে বয়েজ, স্যার 1665 আসছে। হ্যাঁ একটু ক্যালকুলেশন কথা ভুল হয়েছে, স্যার 1665 হবে এটা। 1665, হ্যাঁ সেরকমই আসবে, কারণ 5 এবং 45 5 4, হ্যাঁ স্যার ক্যালকুলেশন হ্যাঁ তুমি 9 ইকুয়াল টু 2035 করে দিয়েছো হয়তো, তো এখানে 11 ইকুয়াল টু, 2035 না লিখে 2013 করে। আচ্ছা আচ্ছা তাহলে একটু ক্যালকুলেশন, তাহলে এখানে 8 নং 72 আর 4 76, 7 9 9 আর সাথে 16, 1665। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এখানে নাম্বার অফ স্টুডেন্ট ইন স্কুল, তাহলে কি করব, নাম্বার অফ স্টুডেন্ট কি করব, এটা যোগ করে দেবো, কি করবো বলো, 1665 আর 2035 কি অ্যাড করে বলবো নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট দেখো টোটাল নাম, বিয়োগ করতে হবে না? কেন বিয়োগ করবো, নাম্বার অফ স্টুডেন্ট ইন স্কুল, রেশিও অফ নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল, আর গার্লস বলে দিয়েছে 9:11, ইফ দ্য নাম্বার অফ গার্লস বলে দিয়েছে এত, তাহলে আচ্ছা দেখি দাও টোটাল কত হয়, টোটাল রেশিওতে কত আসবে, 9 11 20 রেশিও আসছে না, 1 ইউনিট ইকুয়াল টু 185 হলে 20 ইউনিট ইকুয়াল টু কত, 20 ইন্টু 185, তাই না, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, কত 18 36 37 3700, এর অ্যান্সার আসছে কি, স্যার এই ক্ষেত্রে যোগ করলে সেটাই আসছে। হ্যাঁ একই তো ব্যাপার না, বয়েজ, তুমি দেখো বয়েজ বা গার্লস এর একটা ইউনিট তোমার বেরিয়ে গেল, তাই না, গার্লস এর একটা ইউনিট বেরিয়ে গেল, তুমি কেন আবার ধরে ধরে তুমি এটাকে আর এটাকে ধরে ধরে যোগ করতে হবে, টোটাল স্টুডেন্ট মানে তোমাকে যোগ করতে হবে, তা টোটাল রেশিও আমি জানি 20 রেশিও, একটা ইউনিট জানি 185, তাই না, এখানে 185 দিয়ে গুণ হয়েছে,
তাহলে সেই ইউনিটটা যে কোনো জায়গায় অ্যাড করতে পারবো। টোটাল রেশিও তো টোটাল 20 ইউনিট করে দিলাম। 20 ইউনিট করার পর তোমাকে এবার এটা গুণ করে দাও। 1 18 36 37 370 হয়, 2 দিয়ে গুণ করলে আর একটা 0 অ্যাড করে দাও। 3700 এটা আছে। করো এই কোশ্চেন করো। স্যার 7 হচ্ছে। 7, হ্যাঁ 7ই আসবে এটা অ্যান্সার। এখানে বলেছে what is the least possible number which must be subtract from 16, 19 and 23 so that the resulting number is continue proportion. তো continue proportion আর কিছু হওয়ার দরকার নেই। তো 16:19 is to 23 দেওয়া আছে, তাই তো? তো এবার এখানে কন্টিনিউ প্রপোর্শনে তোমাকে কোনটা রাখতে হবে? দাঁড়াও এখানে একটু তিনটে না, এটা বলছে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল নাম্বার হুইচ মাস্ট বি, মানে যে লিস্ট পসিবল নাম্বারটা রাখবো সেটা মাস্ট বি সাবস্ট্রাক্ট ফ্রম 16, 19, 23 so that resulting number is continuous proportion. দেখো তিনটে আছে, তিনটেকে কন্টিনিউ প্রপোর্শন নিয়ে আসতে হবে এবং সেটা বিয়োগ করে করে রাখতে হবে, তাই না? তাহলে ব্যাপারটা হবে এরকম, হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল নাম্বার যখন বলেছে, তো সাবস্ট্রাক্ট করতে বলছে প্রত্যেক সংখ্যা থেকে। ধরলাম মানে এটা যদি সাবস্ট্রাক্ট না বলতো, এই তিনটে সংখ্যাকে যদি বলতো যে কন্টিনিউ প্রপোর্শনে আছে, তাহলে আমি ধরে নিতাম 16:19 such that 19:23, মানে এই সংখ্যাটাকে ডবল ধরে নিতাম মাঝখানের সংখ্যাটাকে, তাই তো? কিন্তু এইখানে যখন বলেছে প্রত্যেকটাকে বিয়োগ করতে হবে কোনো একটা সংখ্যা দিয়ে, তাহলে আমি ধরে নিলাম 16 minus x, 19 minus x, 19 minus x, 23 minus x, তাই না? এটাকে একটা প্রপোর্শনে নিয়ে আসতে হবে। তো অপশন টেস্ট করো, বেটার হয়। 16 থেকে, অথবা তুমি যদি ক্যালকুলেশন করতে যাও তাহলে কি আসে, এই দুটোকে গুণ করলে কত হয়? 19 minus x তার স্কয়ার ইকুয়াল টু 16 minus x into 23 minus x। তো করে দেখতে হবে, অপশন টেস্ট করে দেখো, সব থেকে ভালো হয়, নাহলে তো এটা অনেক বড় সংখ্যায় চলে আসবে। অপশনগুলো বসাও। 7 বসিয়ে যদি হয় তাহলে 19 থেকে 7 বসালে 12 আসছে, 12 স্কয়ার মানে হচ্ছে 144 ইকুয়াল টু 7 যদি বসাই তাহলে এখানে 9 ইন্টু 7 বসালে কত হয়? 16, 9 16 গুণ করলে 144 আসে। অপশন ডি। কিন্তু এইভাবেই তোমাকে প্রশ্নটি ভাবতে হবে। হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল নাম্বার which is must be subtract from 16, 19 আর 23 so that resulting number are in continue proportion, মানে পরপর পরপর ভাবে থাকবে, কন্টিনিউ প্রপোর্শনে থাকবে। তাহলে এইভাবে আমি x এর ভ্যালু তাহলে কত হয়ে গেল? 7। করো দেখি কোশ্চেন। হ্যাঁ 15 আসছে। এখানে দেখো a plus b is to a minus b equal to 15 is to 1। এটা আমরা করেছি, যোগ ভাগ প্রক্রিয়া বলি বা কমপ্লিমেন্টারি ডিভিডেন্ড মেথড বলা হয়। এখানে কি করা হয় দেখো, এখানে দেখো যে একই সংখ্যা আছে না, দুটোতে একই সংখ্যা আছে, প্লাস আর একটা মাইনাস আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি,
a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল টু 15/1। ঠিক আছে, তাহলে তুমি এইখানে এটা করে দাও, এটার সঙ্গে এটা যোগ করে দাও, a প্লাস বি প্লাস a মাইনাস বি, আরেকটা এটার সঙ্গে এটা বিয়োগ করে দাও, a প্লাস বি মাইনাস a মাইনাস বি, তাই না? একবার প্লাস করলাম একবার মাইনাস করলাম, তাহলে এখানেও একবার 15 প্লাস 1 করে দাও, একটা 15 মাইনাস 1 করে দাও। ঠিক আছে, এবার তুমি যদি একটু চেক করো a, আচ্ছা এখানে করে দিচ্ছি, এখানে b আর b মাইনাস কেটে যাচ্ছে, এখানে তাহলে 2a থাকলো, আর এটাতে যদি আমি একটু a প্লাস b মাইনাস a মাইনাস a প্লাস b হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, আর এখানে তোমার চলে আসছে 16 আর এখানে 14। তাহলে এটাকেই আমি যদি এটা লিখি তাহলে 2a বাই 2b ইকুয়াল টু 16/14। তাহলে এবার দেখো এখানে 2 আর 2 কেটে গিয়ে a বাই b পড়ে থাকলো, আর এখানে 2 দিয়ে কাটলে হয় 8/7 পড়ে থাকলো। অথবা আচ্ছা আরো একটা উপায় আছে, আমি সেটাও করে দিচ্ছি। না সেটা না, এটাই হবে। তাহলে এখানে a মানে হচ্ছে 8 পেয়ে গেলাম, আর b মানে 7 পেয়ে গেলাম। তাহলে এবার তোমার চেয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে 8 স্কয়ার মাইনাস 7 স্কয়ার, তাই তো? 64 মাইনাস 49, তাহলে কত আসছে? 15, তাই তো? আচ্ছা, এইটা তো বেসিক প্রসিডিওর গেল। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা মানে আমরা কি জানি? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো সেখানে a প্লাস b মাইনাস টু a মাইনাস b তে এইটা ইকুয়াল টু 15 আর এটা ইকুয়াল টু 1 বসিয়ে দাও, তাই না? তাহলে তোমার হয়ে যাবে 15 ইন্টু 1 ইকুয়াল টু 15। এটাও সহজ। তো আমি বেসিক কনসেপ্টটা তোমাদের দেখিয়ে দিলাম, তারপরে তো এটা অ্যান্সার তুমি তো ইজিলি বের করতেই পারবে। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই 15ই অ্যান্সার আসছে। চলো পরে কোশ্চেন। মিন প্রপোর্শনাল বলেছে, মিন প্রপোর্শনাল আমি প্রথমেই বললাম মিন প্রপোর্শনাল কি করতে হয়, করো দেখি কোশ্চেন। আঠাশ 28, হ্যাঁ 28 আছে। এখানে দেখো মিন প্রপোর্শনাল বলতে গেলে কি হয়, 8 is to মিন মানে মাঝখানে সংখ্যাটা, ধরো x is to 98, মানে মিন প্রপোর্শন যখনই করব, মিন প্রপোর্শন, আচ্ছা আমি এভাবে করে দিই, x স্কয়ার ইকুয়াল টু 8 ইন্টু 98 থাকছে, অতএব x ইকুয়াল টু রুট ওভার 8 ইন্টু 98 থাকছে, তাই তো? তো তোমার যখনই মিন প্রপোর্শন বলবে তখনই তুমি এটাকে মিন প্রপোর্শন বললে ইকুয়াল টু রুট ওভার বাকি দুটো সংখ্যার গুণ করে দাও, 8 ইন্টু 98। তো 8 ইন্টু 98, এবার তাহলে দেখো এটা তো 4 ইন্টু 2 বেরোচ্ছে ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 2 বেরোচ্ছে, তাই না? তাহলে এই 4 থেকে আমি কি পাচ্ছি, 2 পাচ্ছি, আর এই 2 আর এই 2 থেকে আমি পাচ্ছি 2, আর এই দুটো 7 থেকে পাচ্ছি একটা 7, তাহলে কত 7 × 14 = 28, 28 অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। পরের কোশ্চেনে যায়, করো এই কোশ্চেন। এটা রেশিও প্রপোর্শনের মধ্যেই চলে আসে, প্রপোর্শনাল না রেশিওর মধ্যেই চলে আসে। তো একটু করার চেষ্টা করো। 180 স্যার। 180, হ্যাঁ তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েই গেছে আশা করি। কারণ কি, the ratio the student in the 3 class is the ratio 2:3:4, class 1, class 2, class 3। তাহলে এইখানে তিনটে ক্লাসের রেশিও বলেছে 2:3:4। if
40 স্টুডেন্ট আর অ্যাডেড টু ইচ ক্লাস, প্রত্যেকটা ক্লাসে 40 স্টুডেন্ট অ্যাড করা হয়েছে এবং তার রেশিও বিকামস 4:5:6। দেখো প্রত্যেকটাতে এখানে একটা সিমিলার প্যাটার্ন আছে, যে এখানে কত ইউনিট করে ফেলেছে, +2 ইউনিট করে ফেলেছে, এখানেও +2 ইউনিট করে ফেলেছে, এখানেও +2 ইউনিট করে ফেলেছে, এবং প্রত্যেকটায় 2 ইউনিট ইকুয়াল টু কতজন করে বাড়িয়েছে, 40 জন করে। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 20। তো বলেছে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন অল দ্য 3 ক্লাস। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হবে? টোটাল নাম্বার হচ্ছে কত, 5 আর 9, তাই তো? 9 × 20 ইকুয়াল টু 180। এটাই অ্যান্সার, তাই তো? চলো পরের কোশ্চেন করো দেখি। কোশ্চেন দেখো এখানে একটা জিনিস কিছু বুঝতে পারছো, যে দ্য ডাইমেনশন অফ ফটোগ্রাফ বলেছে 4 and 1.8 সেন্টিমিটার, তাহলে বড় কোনটা? 4 বড়। If the breadth of the enlarged photo is 4.5 সেন্টিমিটার, তাহলে এটার ব্রেথের কত, তাহলে এটা লেন্থ, এটা ব্রেথ। এটা যদি ব্রেথ হয় তাহলে লেন্থ কত হবে সেটাই বলেছে, প্রপোর্শনালি বলেই দিয়েছে। তো দেন দ্য নিউ লেন্থ নিউ ফটোগ্রাফ, তাহলে এখানে তুমি করে দাও 4, যেহেতু এটা লেন্থ নিয়েছি, is to 1.8, এটা ব্রেথ নিয়েছি, তাহলে প্রপোর্শনালি কত বলেছে, এইটা তোমাকে জিজ্ঞাসা করতে বলেছে। আর এটা ব্রেথ, এটা যেহেতু এটাও লেন্থ হবে এটাও ব্রেথ হবে, তাহলে ব্রেথ তোমার বলে দিয়েছে 4.5, তাই না? তাহলে তোমার এখান থেকে অ্যান্সার তুমি বের করে নাও, কত সহজ কোশ্চেন আছে। 4 বাই, আচ্ছা এখান থেকে জানি এই দুটো গুণ করতে হয়, এই দুটো গুণ করতে হয়, তাই তো? তাহলে এই দুটো যদি গুণ করা হয় তাহলে অতএব x ইকুয়াল টু, এই দুটো গুণ করে নিচে এটা নিয়ে চলে আসো, মানে 4 × 4.5 বাই 1.8, তাই তো? তাহলে 0.8 উঠিয়ে দিলাম, 9 দিয়ে যদি কাটো 5 9 45, 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলাম 2, তাহলে আসছে 10। এটা সেন্টিমিটারে আছে, তাই এটাও সেন্টিমিটারে হবে, এটাই অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেন আসি। মানে এখানে তোমাকে দেখতে হবে, এখানে ব্রেথের কথা বলেছে, লেন্থ নাই, না লেন্থটা জিজ্ঞাসা করেছে, তাহলে লেন্থ অবভিয়াসলি, তাহলে এটা লেন্থ আর এটা ব্রেথ। যদি কনসেপ্ট না থাকে লেন্থ ব্রেথের ব্যাপারটা, তাহলে ডাইমেনশন বলেছে হবে ফটোগ্রাফ, মানে এই ভেতরের লেন্সের ডাইমেনশন, বড় লেন্সের ডাইমেনশন বিভিন্ন রকম থাকতে পারে। তো এটাই বলেছে। চলো পরের কোশ্চেন। স্যার এটা কি 16:15 হবে? 16:15 হবে, হ্যাঁ 16:15 আছে অ্যান্সার, 16:15 আছে। Two equal containers are filled with a mixture of milk and water. Okay, the
concentration of milk in each of the containers is 20% and 25% respectively. যেহেতু two equal container বলেছে। What is the ratio of water in both the container respectively? তাহলে করে নাও এখানে কন্টেইনার ধরে নাও, আচ্ছা কন্টেইনার 1, কন্টেইনার 2, এটা মিল্ক আর এটা ওয়াটার। তো মিল্কে কত বলেছো? ফার্স্ট কন্টেইনারে 20% আর সেকেন্ড কন্টেইনারে আছে 25%, তাহলে ওয়াটার কত থাকবে? 80%। আর এখানে কত থাকবে? 75%। তাহলে এবার কারণ কি সবগুলো কন্টেইনার 100%ই আছে, কারণ এখানে দেখো টু ইকুয়াল কন্টেইনার ফিল উইথ মিক্সার, ফিল পুরোটাই ফিল করেছে, তাই এটা 100% ধরতে হয় কন্টেইনার। তাহলে এবার বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ওয়াটার ইন বোথ দ্য কন্টেইনার। ওয়াটারের রেশিও কত হবে? ফার্স্ট কন্টেইনার 1 is to কন্টেইনার 2, এটা কিসের রেশিও বলেছে? ওয়াটারের রেশিও। তো এটা রেশিও, তো এখানে পার্সেন্টেজ লেখো বা কোনো ইউনিট থাক বা যাই থাক, রেশিও তো কোনো অসুবিধা নেই, ইউনিট গুলো কেটে যায়। তাহলে 80% is to 75%, পার্সেন্টেজ কেটে গেল, 5 দিয়ে কাটলাম, 5 16, 5 15, তাহলে 16 is to 15। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন, তোমাদের নেক্সট ডে আমি টেস্ট নেব, ঠিক আছে? টেস্ট নেব। টেস্টটা কিসের নেব না, নাম্বার সিস্টেমে। তোমাদের কি টেস্ট নিয়েছিলাম নাম্বার সিস্টেমে, মনে আছে? না স্যার। তাহলে টেস্ট নাম্বার সিস্টেম নিয়ে। আমি যা পিডিএফ তোমাদের শেয়ার করেছি, আমি আজকে সবগুলো চ্যাপ্টারে যতগুলো হয়েছে পর্বে আমি শেয়ার করে দিচ্ছি। যা যা ভিডিও আমার কাছে রেকর্ডেড আছে সেগুলো সবই শেয়ার করে দেবো আজকে। আর এটা মাথায় রেখো, টেস্ট নেব নাম্বার সিস্টেমে, টেস্টটা বেশিক্ষণে লাগবে না, এবং টেস্টের পরেই আমি রিজনিং শুরু করে দেবো, ঠিক আছে? ম্যাথমেটিক্সে যা যা চ্যাপ্টার হয়ে গেছে এবার একটা একটা করে টেস্ট দিতে থাকবো, আর এইদিকে রিজনিং এর চ্যাপ্টার শুরু করবো। করে বসে করো, এই কোশ্চেন অ্যান্সার বের করো, কি হতে পারে। A cat takes 7 steps for every 5 steps of a dog.
আবার বলেছে 5 স্টেপ অফ এ ডগ ইজ ইকুয়াল টু 6 স্টেপ অফ ক্যাট। তো হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ ক্যাট টু দ্যাট অফ ডগ? একটা ফর্মুলা আছে এরকম টাইপের, সে এমনি বের করলেও করা যাবে। অ্যাকচুয়াল স্পিড, দুটোর যদি হয়, ধরলাম একটা এ, একটা ক্যাট আর একটা ডগ দিয়েছে, এ ইস টু বি যদি করা হয় দুটোর মধ্যে, তাহলে সেটার given speed of a, স্পিড বের করতে হবে তোমাকে, আর নাম্বার অফ স্টেপ লিখে দিচ্ছি তোমাকে, নাম্বার অফ স্টেপস অফ এ in terms of length। সেম জিনিসটাই বি এর সঙ্গে। তো এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ক্যাট অ্যান্ড ডগের যে প্রসিডিউরটা আছে, তো এখানে obviously speed of the cat to that dog, তাহলে cat is to dog এর ক্ষেত্রে এখানে কি হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল এখানে a cat takes 7 step for every 5 step of a dog, দেখো তাহলে এটা স্পিডের কথা বলা হয়েছে। আবার a but 5 step of a dog is equal to 6 step of a cat, এটা হচ্ছে তোমার স্টেপের কথা, বা এখানে মানে স্পিড ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই সময়, তাই না, ডিস্টেন্স বাই সময়, তাই তো। তো একটা তোমার একটা কি লাফের কথা বলেছে, একটা স্পিডের কথা বলেছে, হ্যাঁ দুটো জিনিসেরই বলেছে। তো এক্ষেত্রে যেটা অ্যান্সার হচ্ছে, এটা করে নিচ্ছি, এটা তোমরা একটু প্র্যাকটিস করো ব্যাপারটাতে। 7/6 is to 6/5, তো গিভেন স্পিড অফ এ এখানে 7, আর এটার ক্ষেত্রে, আচ্ছা আমি এটা 7, এটার ক্ষেত্রে 5, ঠিক আছে। 6, আচ্ছা তারপর 5 6 আর 5 যোগ করে 7 5 যোগ করে 12, 12 7 থাকে, আর এখানে 6 5 11 5 থাকে, তো ওটা কেটে যায়। তুমি এটাই মনে রেখো, এটা আপাতত এই জিনিসটাই মনে রাখো, যখন স্পিড চ্যাপ্টারে যাব তখন এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে, এই যে এরকম টাইপের অনেক কোশ্চেন আসবে। এখানে প্রপোর্শন নিয়ে এসছে, অনেকটা হয়তো আবছা থাকবে, এটা আবছাই থাকুক, কিছু করার নেই, এরকম ভাবে তুমি অ্যান্সারটা করো। এটার অ্যান্সার তাহলে কত বেরোবে, 35, 6 আর 6 তো কেটেই যাবে নাকি, তার সাথে 35, তাহলে এখানে যেটা বলেছে 7:6 বলেছে, কিভাবে ওটা দেখতে হবে। 6:5 আছে, আই থিঙ্ক এখানে 5 হবে, হ্যাঁ এটা একটু ভুল বললাম। তাহলে এখানে 5 7, এখানে 5, আর এইটাতে এত স্টেপ ডগ, তার মানে ডগের ক্ষেত্রে ডগটা তো পরে নিয়েছিলাম, তাহলে ওই জন্য 5, এখানে 6, সেটা ঠিক আছে, এখানে 6 আসছে, এখানে 5 আসছে, তো সেইভাবে অ্যান্সারটা 7:6 আসবে অ্যান্সার। অ্যান্সারটা 7:6 নাই না কোথাও। আচ্ছা এটা এটা ছেড়ে রাখো, এই জিনিসটা একটু অন্যরকম ভাবে দেখাও পরে, এটা থাকলো, এটা বাদ দিলাম। দুটো চ্যাপ্টার, দুটো কোশ্চেন এই চ্যাপ্টারে বাদ গেল, আমি পরে জিনিসগুলোকে নিয়ে দেখাবো। এই কোশ্চেনটা করো। ও এটাও একই রকমই প্যাটার্নটা ফলো করবে, মানে অপশনটা একটু ভুল করে দিয়েছিলাম কি, দেখো।
এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে, ঠিক আছে, এই পরেরটাও হবে, আমি এটা অ্যান্সারটা করে দিচ্ছি। এটা জাস্ট এখানে যেটা দেওয়া আছে, রেশিও অফ দ্য স্পিড অফ ক্যামেল অ্যান্ড এলিফ্যান্ট, ক্যামেল ইস টু এলিফ্যান্টের যেটা রেশিও এখানে দেওয়া আছে 5/3:7/5, আর এখানে যেটা 5/3 × 15 দেওয়া আছে। কেন 15 দেওয়া আছে পরে তুমি একটু দেখো তো, যদি না বুঝতে পারো তখন আমি না হয় এর পরের দিন আমি বোঝাচ্ছি। এখানে 15 দেওয়া আছে এবং এখান থেকে 25:21 করা আছে। এটা অ্যান্সার, ঠিক আছে। এটাকে এখানেই থাক। হ্যাঁ, এটা আর কিছু নেই, আমি এ কটাই নিয়েছিলাম, ঠিক আছে। আর